সামনে লাইভে আজকে সকালবেলা। আর সর্বপ্রথম আমি অনেক অনেক ধন্যবাদ দেব আমাদের ফ্যামের প্রেসিডেন্ট মিস্টার দেবতোষ চন্দ্রকে আর আর সকল অ্যাডমিনদের। অ্যাজ ইফ সবাই জানে যে আমিও একজন অ্যাডমিন, এবং সবাইকে কিছু কথা না বললেই নয়। আবারও সেই শুভেন্দু অধিকারীকে নিয়েই কিছু কথা আমি বলবো, যেটা হচ্ছে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেই পরিস্থিতি অনুযায়ী অনুগামীরা যারা কিনা অনুগামী হিসেবে শুভেন্দু অধিকারীরই কেই ফলো করে এসছে, তারাই এখন সামনের দিনে এসে এখন দেখা যাচ্ছে তারা শুভেন্দু অধিকারীকে আর সম্মান করছেন না, আর সম্মান তারা করতে পারছেন না। কারণ একটাই ঘটনা তাদের মনে লাগছে যে এতদিন অবধি প্রচুর মানুষের প্রিয় ছিল, যে প্রচুর মানুষের আশীর্বাদ ধন্য ছিল, যারা কর্মীর মনের রাজা ছিল, কর্মীদের জোর ছিল, সে কিনা আজকে বিজেপি জয়েন করেছে। আর সব থেকে বড় কথা, এই অনুগামীরাই একটা টাইম প্রচুর মানুষকে ভুল বুঝিয়ে এসছে, না দাদা নতুন দল করছে, তাম্রলিপ্ত সরকার তৈরি হবে। সেক্ষেত্রে দেখতে গেলে পারে শুভেন্দু অধিকারী নিজেই তো ভুলভাল বুঝিয়ে এসছে তাদের অনুগামীদের, তাই না? সেই গিয়ে তিনি দাঁড়ালেন কোথায়? সেই একটা ছাতার তলায়, যেটা কিনা বিজেপির ছাতা। এটা গেল একটা ভিউ। সেকেন্ড ভিউতে যদি আসি, আপনাদের সঙ্গে এখন এই মুহূর্তে সব রকম নিউজ সবকিছু আপনাদের হাতের মুঠোয়, ফোনের মধ্যে। আপনারা হয়তো ফেসবুকে কিংবা নিউজে দেখতে পাচ্ছেন নন্দীগ্রামের যাদেরকে ভরসা করে দাদা মানে শুভেন্দু অধিকারী, তিনি জোর ফুলিয়ে তিনি একটা বেস তৈরি করে তিনি গেলেন বিজেপিতে। তাকে তার মুখে ঝেঁটা, জুতো, গলায় জুতোর মালা দিয়ে, তার ছবিতে কাটা দিয়ে তাকে তিরস্কার করছে। এই তিরস্কারের কারণ কি বলুন তো? আজকের মানুষ জানে যে এই তিরস্কারটা শুধুমাত্র কিন্তু ওনাকে করছে না, উনি যে দলে গেছে সেই দলকেও কিন্তু তারা তিরস্কারই করছে। এবং শুধু তিরস্কার নয়, তারা অপছন্দ করছে, এবং তাদের ইচ্ছা ছিল না উনি যান, কিন্তু গেছেন, তাও গেছেন। যাই হোক, তিনি গেছেন। তিনি আমাদের দলে ছিলেন কতগুলো পদ নিয়ে? 35টা পদ নিয়ে তিনি ছিলেন। 35টা পদের মধ্যে কি কি পদ ছিল? কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের তিনি চেয়ারম্যান ছিলেন, জলসম্পদ দপ্তরে ছিলেন, পরিবহন দপ্তরে তিনি ছিলেন, সেচ দপ্তর তার আন্ডারে ছিল, 5টা জেলা অবজারভার ছিলেন, মালদা, মুর্শিদাবাদ, আরো দুটো মেদিনীপুরের আর কি জেলা, আরো একটি জেলা। দলের কোর কমিটির মেম্বার ছিলেন, দলের সেক্রেটারি কমিটির মেম্বার ছিলেন, HRBCর চেয়ারম্যান ছিলেন, কন্টাইয়ের পূর্ব আর কি পুরসভার চেয়ারম্যান ছিলেন, সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, বাবা ভাই সব সংসদ, ভাইয়ের পুরসভার কাউন্সিলর, ভাইয়ের বউ পুরসভার কাউন্সিলর, আর এক ভাই পুরসভার চেয়ারম্যান, তার মধ্যে বাবা জেলার সভাপতি, নিজে উনি ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তারপরে আবার তিনি প্রাক্তন জেলা সভাপতি। এতগুলো, এছাড়াও আরো আছে, আরো অনেক পদ আছে যেগুলো এই মুহূর্তে আমার কাছে ক্লু নেই। কিন্তু আমি একটা জিনিস কি, এতগুলো মেন পদে থেকে, এতগুলো গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি এটা কি করলেন? এত বড় ধোঁকাবাজি কি করে করতে পারলেন? যাই হোক, জেলার ছেলেপুলেদের মানে যারা জেলার ছেলেপুলেরা ছিল তারা তাকে কতটা সম্মান করতো, কতটা ভালোবাসতো। যাই হোক, এখনো পর্যন্ত সেই পরিস্থিতিটা সামাল দিতে তাদের অনেক টাইম লাগবে, কারণ তারা এখনো পর্যন্ত মেনে নিতেই হয়তো পারেননি যে তিনি আজকে
এই দল থেকে ওই দলে, সবুজ থেকে গেরুয়া হয়ে গেলেন হঠাৎ করে। কিন্তু এটা হঠাৎ করে নয়, হঠাৎ করে হলে পরে আজকের তিনি গেছেন, কিন্তু 2014 সালে তিনি কিন্তু অলরেডি বলেছেন, তার ভিডিও ফুটেজও দরকার পড়লে দেখানো যাবে, যে তিনি বলেছেন কিনা যে 2014 সালে নাকি তার সঙ্গে অমিত শাহ গোপনে মিটিং করেছেন, গোপনে তার সাথে অমিত শাহর সাথে কথা হয়েছে। এবং শুধু তাই নয়, তার সেই সময় তার যাওয়ার ইচ্ছেটা ছিল বিজেপিতে, সেই সময় তার যাওয়ার একটা পথ তিনি খোলা রেখেছিলেন। আজকে তিনি চলে গেছেন, কিন্তু গত 2014 সালে তিনি কিন্তু অলরেডি সেই পজিশনেই ছিলেন যে তিনি যাবেন করছেন, কিন্তু যেতে পারছেন না। যাই হোক, তিনি এতগুলো 35খানা পদ নিয়ে বসেছিলেন জেলার। এই যে তিনি বারবার একটা কথা বলে যাচ্ছেন যে জেলার ছেলে এগোচ্ছে বলে গায়ে জ্বালা, দুঃখ, সবাই দুঃখ পাচ্ছে, জেলার ছেলে এগোচ্ছে। কিন্তু জেলার ছেলে কি করে তিনি এই যে গ্রাম বাংলার প্রতি তার যে আপন ভাব হতে পারে, তিনি গ্রাম বাংলার প্রতি আপন ভাব দেখিয়ে তিনি শো করছেন। কারণ তাহলে আপনি যদি জেলার ছেলেই হবেন, তাহলে কলকাতায় এত বড় বড় মানে ফ্ল্যাটগুলো কি করে আপনি রেখেছেন? তাহলে আপনার বলতে হবে আপনি মিথ্যে কথা বলেছেন। এতদিন আপনি মিথ্যে কথা বলে এসছেন। 4-4টে রুমওয়ালা বড় বড় বিলাসবহুল ফ্ল্যাট, যেগুলোতে সব রকম সুবিধা রয়েছে, তাহলে সেই সুবিধাগুলো কি এতদিন অবধি লুকোছাপায় রেখেছিলেন এই কারণে যে আপনি মিথ্যে কথা বলেছিলেন? সেই মিথ্যে কথাগুলো কিন্তু আস্তে আস্তে খোলসা হচ্ছে। এইটা কিন্তু আপনার কাছ থেকে আমাদের আশার অনুরূপ, মানে উল্টো দিকে চলে যাচ্ছে। যাই হোক, 4টে বেডরুমের ফ্ল্যাট এবং সব রকম বিলাসবহুল জিনিসে ভর্তি। শুধু তাই নয়, আপনি নাকি পান্তা ভাত খান, আপনি রেগুলার পান্তা ভাত খান, পান্তা ভাত খেয়ে আপনি নাকি সভা করেন না, আর আপনি বাড়িতে পান্তা ভাত খেতে খুব ভালোবাসেন। তা বলি, যেসব মানুষরা সারাদিন খেটে খুটে কষ্ট করে অনেকক্ষণ না খেয়ে থেকে এসে আগের দিনের ভাত ভেজানো পান্তা ভাত আর জল আর একটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাত খায়, সেই খাওয়াটা আর আপনার খাওয়ার মধ্যে কিছুটা চোখে লাগছে না? কারণটা কি? আপনি খান বিলাসিতায়, কারণ আপনি বলছেন, আর তারা খায় খিদেতে। তাদের খিদেটা পেটে রয়েছে বলেই তাদেরকে আগের দিনকে ওই কটা ভাত ভিজিয়ে রেখে হয়তো খেতে হয়। হয়তো সেই ওই কটা ভাত তার বাড়ি শুদ্ধ লোক খায়, আর আপনি পান্তা ভাতটা খান বিলাসিতায়। বিলাসবহুল জায়গায় আপনার প্রথম থেকেই একটা টান রয়েই গেছে, জেলার ছেলে এগোচ্ছে বলে গায়ে জ্বালা। যাই হোক, পান্তা ভাতটা না হয় আপনি খাচ্ছেন, ভালো কথা। তা এত টাকা দিয়ে খানসামাটা কেন পুষেছেন যে আপনার জন্য রান্না করে? অনেকগুলো টাকা দিতে হয় মাইনে, তাই না? সেটাই একটা বড় প্রশ্ন আসছে। সবার চোখে হয়তো পড়বে না, কিন্তু আমাদের চোখে পড়েছে। যাই হোক, গরিবের মানুষরা যখন অর্থাভাবে যখন পান্তাটা খায় না, পান্তাটা সেটা শখে খায় না, আপনি শখে খান। যাই হোক, এই দুর্মূল্যের বাজারে দুটো পান্তা ভাত, আপনাদের আর গরিবের, এটাই হচ্ছে ডিফারেন্স। যে মানুষটা কষ্ট করে দুমুঠো পান্তা ভাত খাওয়ার জোটায়, সেই কষ্টটা আপনি বুঝবেন না, আপনার দ্বারা বোঝা সম্ভব নয়। আপনি সেই কষ্টটা কোনোদিন বুঝতে পারবেন না, কারণ আপনি সেই বিলাসবহুল ফ্ল্যাটে থেকে অভ্যস্ত, আর শখে পান্তা ভাত খান, শখের পান্তা ভাত। আপনি নিজে তার সাথে 1 সেকেন্ডের জন্য একটা ভেবে দেখেছেন কখনো? আপনি যে কথাগুলো বলেছেন মেদিনীপুরের সভা থেকে, সেই কথাগুলো কখনো ভেবে দেখেছেন আপনার জন্য কতটা নক্কারজনক? মানুষে আপনার ব্যাপারে কি ভাবছে?
যাই হোক, সেই খেটে খাওয়া মানুষগুলো সৎ, নিজেরা খেটে খায় আর মেহনতি। আপনি যে খাচ্ছেন এটা বলবেন না, তাদেরকে অপমান করা হয়, তাদেরকে ছোট করা হয়। এবারে আসি আর একটা পর্যায়ে, যেটা কি না আপনি বারবার বলছেন আইপ্যাক আইপ্যাক আইপ্যাক। আইপ্যাক তো পরে এসছে, আইপ্যাক তো অনেক পরে এসছে। আপনি তো অনেক আগেই অমিত শাহের সঙ্গে মিটিং করেছেন 2014-এ। অনেক 2014-তে নাকি আপনার সঙ্গে উনি গোপনে মিটিং করেছেন। আপনার তাহলে তখনই যাওয়ার ইচ্ছেটা আপনার মনে সুপ্ত বাসনা ছিল যে আপনি যাবেন। আপনি কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেছেন। আজকের আপনি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছেন, কিন্তু বলা ভালো আপনার এই কোটি কোটি টাকায় বিক্রিটা কিন্তু 2014 সালেই আপনি সেই নামটা কিন্তু লিখে রেখেছিলেন। আর আইপ্যাকের কথায় যদি আসি, আপনি আইপ্যাক কিংবা আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিমান, জেলাসি, হিংসা থেকে আপনি অনেক কিছু বলছেন। এটা যদি আপনি শো অফ নাটকটা করছেন, তাহলে বলি 2014 সালে তো আর আইপ্যাক আসেনি, 2019-এ এসছে। তারা 19-এ এসে সাহায্য করছে তৃণমূল কংগ্রেসকে। আর আপনার গায়ের জ্বালাটা কিসের? আপনার গায়ের জ্বালাটা কিসের? আপনার গায়ের জ্বালা হচ্ছে যে আপনি যখন এই 2019-এর আগে আপনার রমরমা বাজাচ্ছিল, আপনি তোলাবাজি করতে পারতেন ওপেনলি, আপনার কথা অনুযায়ী সব কিছু চলতো। মানে আপনি যদি না বলতেন তো না, সেটা হ্যাঁ তো হ্যাঁ, আপনার এরিয়াতে, আপনার জেলাগুলোতে আপনি সেইভাবেই সেই জায়গাটা সেট আপ করে রেখেছিলেন। আজ যখন সেই জায়গাটা আপনার হিলিয়ে দিয়েছে আইপ্যাক, যখন গ্রাউন্ড রিপোর্টটা দিদির সামনে পেশ করা হয়েছে, তিনি যখন সবকিছু জেনেছেন, তখন আপনার তোলাবাজি, আপনার যে উল্টোপাল্টা কাজগুলো সব বন্ধ হয়ে গেছে। আজকে যখন সেই বন্ধ হয়ে যাওয়া জায়গাগুলো আপনার খোঁচা লাগছে, তখন আপনার মনে হচ্ছে আইপ্যাক আপনার শত্রু, আপনার প্রচুর বড় শত্রু। কারণ সেই শত্রুতাটা আপনি নিজে থেকে ফিল করছেন, কারণ আপনার জায়গায় ঘাটা পড়েছে, আপনার নিজেদের স্বার্থে, আপনার নিজের স্বার্থে ঘাটা পড়েছে। সেই স্বার্থটা সিদ্ধি হচ্ছে না। তাই আইপ্যাক কিংবা মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা দিদি আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজকের আপনি কালকের দুদিন আগের সভাতে আপনি অনেকগুলো কথা বলে দিলেন, অনেক ভাইপো করে কথা বললেন। তা বলি, আপনি কি কারোর ভাইপো নয়? আপনাকেও তো সেই রকমই জায়গা দিয়েছিলেন, সেই জায়গাটাতেই আপনি কাজ করছিলেন। 35 খানা 35 খানা পদ নিয়ে আপনি বসেছিলেন। সেই 35 খানা পদের মর্যাদাতে আপনাকে দেওয়া হয়েছিল। সেই আশীর্বাদের হাতটা তো আপনার মাথার উপরে ছিল। আজকে তাহলে সেই সব পদ ছেড়ে আপনি চলে গেলেন। কত কোটি টাকায় বিক্রি হয়েছেন? মানুষের মনে প্রশ্ন আসছে না? কত কোটি টাকায় বিক্রি হলেন? বিক্রিটা হওয়ার রেটটা কত কোটি টাকায় বিক্রি হলেন? সেই কত কোটি টাকা বিক্রির প্রশ্নটা না হয় আমি নাই বললাম, কিন্তু আইপ্যাকের সঙ্গে আপনার শত্রুতার কারণটা কি? আপনার তোলাবাজি বন্ধ হয়ে গেছে, আপনার অত্যাচার বন্ধ হয়ে গেছে, আপনার স্বার্থান্বেষটা বন্ধ হয়ে গেছে, স্বার্থ সিদ্ধিটা বন্ধ হয়ে গেছে। সেই স্বার্থ সিদ্ধির জায়গাটা আপনার পূরণ হচ্ছে না, সেই স্বার্থ সিদ্ধির জায়গাটা আপনার বন্ধ হয়ে গেছে বলেই আজকের আপনার এত বেশি গায়ের জ্বালা। আজকের আমাদের দিদি কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা আইপ্যাক আপনার স্বার্থতে ঘা দিয়েছে, তাদের ডেটার মাধ্যমে ঘা দিয়েছে, এবং লাস্ট অব্দি আপনার সঙ্গে তারা বসতে চেয়েছিল, কি আপনাকে বোঝাতে চেয়েছিল, কিছু বলতে চেয়েছিল, সেইটাতেও আপনার আপত্তি ছিল, কারণ আপনি সেখানে প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করেছেন, যেটা হলো হিংসার পথ, হিংসা ইউজ করেছেন। যাই হোক, সেটা তো আপনার স্বেচ্ছাচারিতার লক্ষণ,
স্বেচ্ছায় আপনি সেই কাজ করেছেন। আর সব থেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যেসব কথাগুলো আপনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন, কি মিনিং করতে চাইছেন? আজকের তিনি দিদির ভাইপো হয়ে অনেক বড় অন্যায় করে দিয়েছেন। অন্য যে দলে আপনি গেছেন সেই দলের নেতাদের ছেলে বিসিসিআই এর প্রেসিডেন্ট, তাদের বেশ কিছু জনের নেতার ছেলে তো আবার রাস্তায় মারামারি করে, রাস্তায় ব্যাট ছুঁড়ে মেরে দেয়, লোকের মাথা ফাটিয়ে দেয়। সেই দলে আপনি চলে যেতে পারলেন, আর এখন আপনি ভাইপো ভাইপো দেখাচ্ছেন। ভাইপোর যদি এতই বলার স্বাদ, মানে আপনার রাগটা প্রদর্শন করতে হয়, নাম ধরে বলুন না। এতই যদি কারেজ থাকে, এতই যদি আপনি কভার্ড না হন, ভীতু যদি না হন, তাহলে নাম নিয়ে কথা বলুন। সেই বেলা তো নাম নিয়ে কথা বলতে পারছেন না, আপনাদের বিজেপির নেতারাও কথা বলতে পারে না সম্ভবত। সেই কথাগুলো তারা বলতেই পারে না। ইনফ্যাক্ট তাদের নিজের পেছনে ভয় আছে, কারণ তাদের নিজের ছেলে কিংবা ভাইপোরা কোনো না কোনো প্রবলেমে, কোনো না কোনো কিছুতে যুক্ত রয়েছে, কোনো না কোনো কেসে তারা ফেঁসে রয়েছে। সব সত্যি কথাগুলো তাহলে বেরিয়ে যাবে কতদিন? যাই হোক, আপনি আগের দিনকের লাইভেও আমি বলেছি, আবারও বলছি, আপনাকে লাথি মেরে সরানো হয়েছিল 2014 সালে যুব নেতার পদ থেকে, যুব সভাপতির পদ থেকে। সেখানে অভিষেক ব্যানার্জিকে সেই জায়গাটা করে দিয়েছিলেন দল, কারণ তিনি যথেষ্ট ইয়াং ছিলেন এবং সেই জায়গার যোগ্য ছিলেন। আপনি নিশ্চয়ই তারপরেও যে জেলাসিটা আপনি প্রদর্শন করেছিলেন, যে নাটকটা আপনি করেছিলেন, তারপরেও আপনাকে প্রচুর পদ দেওয়া হয়েছে। আপনার সেখানে কোনো মানে কেউ কোনো কর্মী দ্বিমত দিতে পারবে না। এই একটা গেল। আর সব থেকে বড় কথা, আপনি সেদিনকে যে বসেছিলেন, আপনার লজ্জা করছিল না? বেইমানি করেছেন ভালো কথা, আপনি আপনার নিজের নাটকটা করেছিলেন সেটাও ভালো কথা। আপনার রাগ হচ্ছিল না যে আপনি যেই মুহূর্তে সেখানে বসে আছেন, সেখানে আপনার পাশে মুকুল রায়, এক পাশে ছবিতে সৌমিত্র খা, যারা কিনা আপনাকে লাথি মেরেছিল এই পথ থেকে আপনাকে লাথি মারা হয়েছিল। আপনি ভুলে গেছেন সব। যাই হোক, আপনি ভয়তে হয়তো সব কাজ করেছেন, আপনার পিছনে অনেক বড় ভয় রয়েছে, ভয় পেয়ে গেছেন আপনি। ভয় পেলে মানুষ বসে যেতে পারে, নিজের চরিত্র কি করে বদলায়? ও, আপনি তো আবার 2014 সালেই মন মানিয়ে নিয়েছিলেন যে আপনি বিজেপিতে যাবেন। আপনার যে পরিস্থিতি এখন হয়ে রয়েছে, আগামী দিনে নন্দীগ্রামে বলুন আর যেখানেই বলুন না কেন, আপনি যেখানেই যাবেন, এরপরে সেই সম্মানটা হয়তো পাবেন না যেটা আজ থেকে কিছুদিন আগে অবধি আপনি পেয়েছেন। যে অবস্থায় আপনি এখন পরিস্থিতিতে রয়েছেন, সেই পরিস্থিতিতে আপনার সেই পজিশনটা কিন্তু পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, জাস্ট ফিনিশড। আজকের কথাগুলো হয়তো খুব তিক্ততার সঙ্গে আমাকে বলতে হচ্ছে, কারণ একটা সময় ছিল যখন আপনাকে আমরাও সম্মান করতাম, যতক্ষণ আপনার পেছনে এই সবুজ রংটা ছিল আর ছিল দিদির আশীর্বাদের হাত, যতক্ষণ পর্যন্ত আপনার পেছনে দলের প্রতিচ্ছবিটা ছিল, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা সম্মান করে এসেছি। আর 10 বার করে আপনি ভাববেন যে আজকে আপনি কি করলেন আর কি করে এসছেন। এখন আবার এবিসিডি থেকে স্টার্ট করলেন, আবার এবিসিডি থেকে সেই স্টার্ট করতে হবে আপনাকে। আপনি বলছেন দেয়াল লিখবো, আবারও দেয়াল লেখা কি সম্ভব আপনার দ্বারা রাস্তায় বেরিয়ে? কারণ রাস্তায় বেরোলেই তো আপনাকে ঝ্যাঁটা জুতো নিয়ে তাড়া করবে। আপনার পক্ষে কি সেই দেয়াল লেখাটা সম্ভব? আবারও কি আপনি স্লোগান দিয়ে বেশ কিছু ছেলেকে নিয়ে র্যালি করবেন? হ্যাঁ, র্যালি করতে পারেন, কিন্তু আপনার সামনে যদি আপনার চেনা লোকেরা এসেই দাঁড়ায়, তখন কি বিজেপিদের মতন দাঙ্গা করবেন? দাঙ্গাবাজ বিজেপিদের মতন দাঙ্গা করবেন?
যদিও দাঙ্গাবাজ বিজেপি দলে গেছেন যখন, তখন তো দাঙ্গাবাজ হবেনি, এটা তো অ্যাজ নর্মাল অ্যাজ দ্যাট। চলুন, আজকের এই কথাগুলো বলতে আমার পেটটা গুলগুল করছিল, গোলাচ্ছিল, না হলে হয়তো রাগটা প্রকাশ পেত না, সেই রাগটা হয়তো একটু প্রকাশ করে শান্তি পেলাম মনে। আবারও কিছু কথা নিয়ে আবারও নিশ্চয়ই আসবো লাইভে, আপনাদেরকে আরো কিছু বলতে। আপাতত অনুগামীরা ভাবুন আপনারা কি করবেন। না লাজা রইল, না মুড়ো, না ঘরকা না ঘাটকা, এখন কোন দিকে যাবে ভাবো। অনুগামীদের বলছি, খুব ভালো করে ভাবো। আর যদি মনে হয় সঠিক ডিসিশনটা নাও, কারণ দিস ইজ দ্য টাইম যখন সঠিক ডিসিশন নিয়ে নিজের ইমেজটাকে অ্যাটলিস্ট বাঁচাতে পারো। একজন তো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে নিজের ইমেজটাকে, অ্যাটলিস্ট তোমরা অন্তত নিজেরা বাঁচো। অ্যাজ এন কর্মী আমি সহকর্মীদের এটা বলতে পারি, অ্যাজ এন কর্মী সহকর্মীদের আমি সহমর্মিতা দিতে পারি, যে সৎ বুদ্ধি দিতে পারি। এর থেকেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতিটা কি। আজকের হয়তো ছবিগুলো পেছনে দেখাতে পারলে আমি অবশ্যই খুশি হতাম, যে কি চলছে এখন। যারা ফেসবুকে আছেন তারা প্রত্যেকেই হয়তো ছবিগুলো দেখতে পাচ্ছেন নন্দীগ্রামে, কোথাও কাটা ছবি, কোথাও জুতো পরানো, কোথাও বা জ্বালিয়ে দিয়েছে কুশপুত্তলিকা করে, অনেক কিছু হচ্ছে। এগুলো তো হওয়ারই ছিল, এগুলো তো হওয়ারই ছিল, সেটা জেনে শুনেই হয়তো উনি গেছেন, এটা তো হওয়ারই ছিল। চলুন, আজকের মতন এখানেই ইতি। আবারও অনেক কিছু নিয়ে আসবো, অনেক ঝুলি ভরা কথা রয়েছে, আবারও লাইভে আসবো আমি। ধন্যবাদ। মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার। নমস্কার, আমি শতাব্দী ভট্টাচার্য আবারও আপনাদের সামনে লাইভে আজকে সকালবেলা। আর সর্বপ্রথম আমি অনেক অনেক ধন্যবাদ দেব আমাদের ফ্যামের প্রেসিডেন্ট মিস্টার দেবতোষ চন্দ্রকে, আর আর সকল অ্যাডমিনদের। অ্যাজ ইফ সবাই জানে যে আমিও একজন অ্যাডমিন, এবং সবাইকে কিছু কথা না বললেই নয়। আবারও সেই শুভেন্দু অধিকারীকে নিয়েই কিছু কথা আমি বলবো, যেটা হচ্ছে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেই পরিস্থিতি অনুযায়ী অনুগামীরা, যারা কিনা অনুগামী হিসেবে শুভেন্দু অধিকারীরই কেই ফলো করে এসছে, তারাই এখন সামনের দিনে এসে এখন দেখা যাচ্ছে তারা শুভেন্দু অধিকারীকে আর সম্মান করছেন না, আর সম্মান তারা করতে পারছেন না। কারণ একটাই ঘটনা তাদের মনে লাগছে, যে এতদিন অবধি প্রচুর মানুষের প্রিয় ছিল, যে প্রচুর মানুষের আশীর্বাদ ধন্য ছিল, যারা কর্মীর মনের রাজা ছিল, কর্মীদের জোর ছিল, সে কিনা আজকে বিজেপি জয়েন করেছে। আর সব থেকে বড় কথা, এই অনুগামীরাই একটা টাইম প্রচুর মানুষকে ভুল বুঝিয়ে এসছে, না দাদা নতুন দল করছে, তাম্রলিপ্ত সরকার তৈরি হবে। সেক্ষেত্রে দেখতে গেলে পারে শুভেন্দু অধিকারী নিজেই তো ভুলভাল বুঝিয়ে এসছে তাদের অনুগামীদের, তাই না? সেই গিয়ে তিনি দাঁড়ালেন কোথায়? সেই একটা ছাতার তলায়, যেটা কিনা বিজেপির ছাতা। এটা গেল একটা ভিউ। সেকেন্ড ভিউতে যদি আসি, আপনাদের সঙ্গে এখন এই মুহূর্তে সব রকম নিউজ, সবকিছু আপনাদের হাতের মুঠোয়, ফোনের মধ্যে। আপনারা হয়তো ফেসবুকে কিংবা নিউজে দেখতে পাচ্ছেন, নন্দীগ্রামের যাদেরকে ভরসা করে দাদা মানে শুভেন্দু অধিকারী, তিনি জোর ফুলিয়ে তিনি একটা বেস তৈরি করে তিনি গেলেন বিজেপিতে। তাকে, তার মুখে ঝেঁটা, জুতো, গলায় জুতোর মালা দিয়ে, তার ছবিতে কাটা দিয়ে তাকে তিরস্কার করছে।
এই তিরস্কারের কারণ কি বলুন তো? আজকের মানুষ জানে যে এই তিরস্কারটা শুধুমাত্র কিন্তু ওনাকে করছে না, উনি যে দলে গেছে সেই দলকেও কিন্তু তারা তিরস্কারই করছে। এবং শুধু তিরস্কার নয়, তারা অপছন্দ করছে এবং তাদের ইচ্ছা ছিল না উনি যান, কিন্তু গেছেন, তাও গেছেন। যাই হোক, তিনি গেছেন। তিনি আমাদের দলে ছিলেন কতগুলো পদ নিয়ে? 35টা পদ নিয়ে তিনি ছিলেন। 35টা পদের মধ্যে কি কি পদ ছিল? কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের তিনি চেয়ারম্যান ছিলেন, জলসম্পদ দপ্তরে ছিলেন, পরিবহন দপ্তরে তিনি ছিলেন, সেচ দপ্তর তার আন্ডারে ছিল, 5টা জেলা অবজারভার ছিলেন, মালদা, মুর্শিদাবাদ, আরো দুটো মেদিনীপুরের আর কি জেলা, আরো একটি জেলা। দলের কোর কমিটির মেম্বার ছিলেন, দলের সেক্রেটারি কমিটির মেম্বার ছিলেন, এইচআরবিসির চেয়ারম্যান ছিলেন, কন্টাইয়ের পূর্ব আর কি পুরসভার চেয়ারম্যান ছিলেন, সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, বাবা ভাই সব সংসদ, ভাইয়ের পুরসভার কাউন্সিলর, ভাইয়ের বউ পুরসভার কাউন্সিলর, আর এক ভাই পুরসভার চেয়ারম্যান, তার মধ্যে বাবা জেলার সভাপতি, নিজে উনি ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তারপরে আবার তিনি প্রাক্তন জেলা সভাপতি। এতগুলো এছাড়াও আরো আছে, আরো অনেক পদ আছে যেগুলো এই মুহূর্তে আমার কাছে ক্লু নেই। কিন্তু আমি একটা জিনিস কি, এতগুলো মেন পদে থেকে, এতগুলো গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি এটা কি করলেন? এত বড় ধোঁকাবাজি কি করে করতে পারলেন? যাই হোক, জেলার ছেলেপুলেদের মানে যারা জেলার ছেলেপুলেরা ছিল তারা তাকে কতটা সম্মান করতো, কতটা ভালোবাসতো। যাই হোক, এখনো পর্যন্ত সেই পরিস্থিতিটা সামাল দিতে তাদের অনেক টাইম লাগবে, কারণ তারা এখনো পর্যন্ত মেনে নিতেই হয়তো পারেননি যে তিনি আজকে এই দল থেকে ওই দলে, সবুজ থেকে গেরুয়া হয়ে গেলেন হঠাৎ করে। কিন্তু এটা হঠাৎ করে নয়, হঠাৎ করে হলে পরে আজকের তিনি গেছেন, কিন্তু 2014 সালে তিনি কিন্তু অলরেডি বলেছেন, তার ভিডিও ফুটেজও দরকার পড়লে দেখানো যাবে, যে তিনি বলেছেন কিনা যে 2014 সালে নাকি তার সঙ্গে অমিত শাহ গোপনে মিটিং করেছেন, গোপনে তার সাথে অমিত শাহের সাথে কথা হয়েছে। এবং শুধু তাই নয়, তার সেই সময় তার যাওয়ার ইচ্ছেটা ছিল বিজেপিতে, সেই সময় তার যাওয়ার একটা পথ তিনি খোলা রেখেছিলেন। আজকে তিনি চলে গেছেন, কিন্তু গত 2014 সালে তিনি কিন্তু অলরেডি সেই পজিশনেই ছিলেন যে তিনি যাবেন করছেন, কিন্তু যেতে পারছেন না। যাই হোক, তিনি এতগুলো 35খানা পদ নিয়ে বসেছিলেন জেলার। এই যে তিনি বারবার একটা কথা বলে যাচ্ছেন যে জেলার ছেলে এগোচ্ছে বলে গায়ে জ্বালা, দুঃখ, সবাই দুঃখ পাচ্ছে, জেলার ছেলে এগোচ্ছে। কিন্তু জেলার ছেলে কি করে তিনি এই যে গ্রাম বাংলার প্রতি তার যে আপন ভাব হতে পারে, তিনি গ্রাম বাংলার প্রতি আপন ভাব দেখিয়ে তিনি শো করছেন। কারণ তাহলে আপনি যদি জেলার ছেলেই হবেন, তাহলে কলকাতায় এত বড় বড় মানে ফ্ল্যাটগুলো কি করে আপনি রেখেছেন? তাহলে আপনার বলতে হবে আপনি মিথ্যে কথা বলেছেন। এতদিন আপনি মিথ্যে কথা বলে এসছেন। 4-4টে রুমওয়ালা বড় বড় বিলাসবহুল ফ্ল্যাট, যেগুলোতে সব রকম সুবিধা রয়েছে, তাহলে সেই সুবিধাগুলো কি এতদিন অবধি লুকোছাপায় রেখেছিলেন এই কারণে যে আপনি মিথ্যে কথা বলেছিলেন? সেই মিথ্যে কথাগুলো কিন্তু আস্তে আস্তে খোলসা হচ্ছে। এইটা কিন্তু আপনার কাছ থেকে আমাদের আশার অনুরূপ, মানে উল্টো দিকে চলে যাচ্ছে। যাই হোক, 4টে বেডরুমের ফ্ল্যাট এবং সব রকম বিলাসবহুল জিনিসে ভর্তি। শুধু তাই নয়, আপনি নাকি পান্তা ভাত খান, আপনি রেগুলার পান্তা ভাত খান, পান্তা ভাত খেয়ে আপনি নাকি
সভা করেন না, আর আপনি বাড়িতে পান্তা ভাত খেতে খুব ভালোবাসেন। তা বলি, যেসব মানুষরা সারাদিন খেটে খুঁটে কষ্ট করে অনেকক্ষণ না খেয়ে থেকে এসে আগের দিনের ভাত ভেজানো পান্তা ভাত আর জল আর একটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাত খায়, সেই খাওয়াটা আর আপনার খাওয়ার মধ্যে কিছুটা চোখে লাগছে না? কারণটা কি? আপনি খান বিলাসিতায়, কারণ আপনি বলছেন, আর তারা খায় খিদেতে। তাদের খিদেটা পেটে রয়েছে বলেই তাদেরকে আগের দিনকে ওই কটা ভাত ভিজিয়ে রেখে হয়তো খেতে হয়। হয়তো সেই ওই কটা ভাত তার বাড়ি শুদ্ধ লোক খায়, আর আপনি পান্তা ভাতটা খান বিলাসিতায়। বিলাসবহুল জায়গায় আপনার প্রথম থেকেই একটা টান রয়েই গেছে, জেলার ছেলে এগোচ্ছে বলে গায়ে জ্বালা। যাই হোক, পান্তা ভাতটা না হয় আপনি খাচ্ছেন, ভালো কথা। তা এত টাকা দিয়ে খানসামাটা কেন পুষেছেন যে আপনার জন্য রান্না করে? অনেকগুলো টাকা দিতে হয় মাইনে, তাই না? সেটাই একটা বড় প্রশ্ন আসছে। সবার চোখে হয়তো পড়বে না, কিন্তু আমাদের চোখে পড়েছে। যাই হোক, গরিবের মানুষরা যখন অর্থাভাবে যখন পান্তাটা খায় না, পান্তাটা সেটা শখে খায় না, আপনি শখে খান। যাই হোক, এই দুর্মূল্যের বাজারে দুটো পান্তা ভাত, আপনাদের আর গরিবের, এটাই হচ্ছে ডিফারেন্স। যে মানুষটা কষ্ট করে দুমুঠো পান্তা ভাত খাওয়ার জোটায়, সেই কষ্টটা আপনি বুঝবেন না, আপনার দ্বারা বোঝা সম্ভব নয়। আপনি সেই কষ্টটা কোনোদিন বুঝতে পারবেন না, কারণ আপনি সেই বিলাসবহুল ফ্ল্যাটে থেকে অভ্যস্ত, আর শখে পান্তা ভাত খান, শখের পান্তা ভাত। আপনি নিজে তার সাথে এক সেকেন্ডের জন্য একটা ভেবে দেখেছেন কখনো? আপনি যে কথাগুলো বলেছেন মেদিনীপুরের সভা থেকে, সেই কথাগুলো কখনো ভেবে দেখেছেন আপনার জন্য কতটা নক্কারজনক? মানুষে আপনার ব্যাপারে কি ভাবছে? যাই হোক, সেই খেটে খাওয়া মানুষগুলো সৎ, নিজেরা খেটে খায় আর মেহনতি। আপনি যে খাচ্ছেন এটা বলবেন না, তাদেরকে অপমান করা হয়, তাদেরকে ছোট করা হয়। এবারে আসি আর একটা পর্যায়ে, যেটা কিনা আপনি বারবার বলছেন আইপ্যাক আইপ্যাক আইপ্যাক। আইপ্যাক তো পরে এসছে, আইপ্যাক তো অনেক পরে এসছে। আপনি তো অনেক আগে অমিত শাহের সঙ্গে মিটিং করেছেন 2014-এ। অনেক 2014-তে নাকি আপনার সঙ্গে উনি গোপনে মিটিং করেছেন। আপনার তাহলে তখনই যাওয়ার ইচ্ছেটা আপনার মনে সুপ্ত বাসনা ছিল যে আপনি যাবেন। আপনি কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেছেন আজকের আপনি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছেন। কিন্তু বলা ভালো, আপনার এই কোটি কোটি টাকায় বিক্রিটা কিন্তু 2014 সালেই আপনি সেই নামটা কিন্তু লিখে রেখেছিলেন। আর আইপ্যাকের কথায় যদি আসি, আপনি আইপ্যাক কিংবা আমাদের মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অভিমান, জেলাসি, হিংসা থেকে আপনি অনেক কিছু বলছেন। এটা যদি আপনি শো অফ নাটকটা করছেন, তাহলে বলি 2014 সালে তো আর আইপ্যাক আসেনি, 2019-এ এসছে। তারা 19-এ এসে সাহায্য করছে তৃণমূল কংগ্রেসকে। আর আপনার গায়ের জ্বালাটা কিসের? আপনার গায়ের জ্বালাটা কিসের? আপনার গায়ের জ্বালা হচ্ছে যে আপনি যখন এই 2019-এর আগে আপনার রমরমা বাজাচ্ছিল, আপনি তোলাবাজি করতে পারতেন ওপেনলি, আপনার কথা অনুযায়ী সব কিছু চলতো। মানে আপনি যদি না বলতেন তো না, সেটা হ্যাঁ তো হ্যাঁ, আপনার এরিয়াতে, আপনার জেলাগুলোতে আপনি সেইভাবেই সেই জায়গাটা সেট আপ করে রেখেছিলেন। আজ যখন সেই জায়গাটা আপনার হিলিয়ে দিয়েছে আইপ্যাক, যখন গ্রাউন্ড রিপোর্টটা দিদির সামনে পেশ করা হয়েছে, তিনি যখন সবকিছু জেনেছেন, তখন আপনার তোলাবাজি, আপনার যে উল্টোপাল্টা কাজগুলো সব বন্ধ হয়ে গেছে।
আজকে যখন সেই বন্ধ হয়ে যাওয়া জায়গাগুলো আপনার খোঁচা লাগছে, তখন আপনার মনে হচ্ছে আইপ্যাক আপনার শত্রু, আপনার প্রচুর বড় শত্রু। কারণ সেই শত্রুতাটা আপনি নিজে থেকে ফিল করছেন, কারণ আপনার জায়গায় ঘাটা পড়েছে, আপনার নিজেদের স্বার্থে, আপনার নিজের স্বার্থে ঘাটা পড়েছে। সেই স্বার্থটা সিদ্ধি হচ্ছে না। তাই আইপ্যাক কিংবা মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা দিদি আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আজকের আপনি কালকের দুদিন আগের সভাতে আপনি অনেকগুলো কথা বলে দিলেন, অনেক ভাইপো ভাইপো করে কথা বললেন। তা বলি, আপনি কি কারোর ভাইপো নয়? আপনাকেও তো সেই রকমই জায়গা দিয়েছিলেন, সেই জায়গাটাতেই আপনি কাজ করছিলেন। 35 খানা পদ নিয়ে আপনি বসেছিলেন। সেই 35 খানা পদের মর্যাদাতে আপনাকে দেওয়া হয়েছিল, সেই আশীর্বাদের হাতটা তো আপনার মাথার উপরে ছিল। আজকে তাহলে সেই সব পদ ছেড়ে আপনি চলে গেলেন। কত কোটি টাকায় বিক্রি হয়েছেন? মানুষের মনে প্রশ্ন আসছে না? কত কোটি টাকায় বিক্রি হলেন? বিক্রিটা হওয়ার রেটটা কত? কত কোটি টাকায় বিক্রি হলেন? সেই কত কোটি টাকা বিক্রির প্রশ্নটা না হয় আমি নাই বললাম, কিন্তু আইপ্যাকের সঙ্গে আপনার শত্রুতার কারণটা কি? আপনার তোলাবাজি বন্ধ হয়ে গেছে, আপনার অত্যাচার বন্ধ হয়ে গেছে, আপনার স্বার্থান্বেষটা বন্ধ হয়ে গেছে, স্বার্থ সিদ্ধিটা বন্ধ হয়ে গেছে। সেই স্বার্থ সিদ্ধির জায়গাটা আপনার পূরণ হচ্ছে না, সেই স্বার্থ সিদ্ধির জায়গাটা আপনার বন্ধ হয়ে গেছে বলেই আজকের আপনার এত বেশি গায়ের জ্বালা। আজকের আমাদের দিদি কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা আইপ্যাক আপনার স্বার্থতে ঘা দিয়েছে, তাদের ডেটার মাধ্যমে ঘা দিয়েছে, এবং লাস্ট অবধি আপনার সঙ্গে তারা বসতে চেয়েছিল, কি আপনাকে বোঝাতে চেয়েছিল, কিছু বলতে চেয়েছিল, সেইটাতেও আপনার আপত্তি ছিল, কারণ আপনি সেখানে প্রেজেন্স অফ মাইন্ড ইউজ করেছেন, যেটা হলো হিংসার পথ, হিংসা ইউজ করেছেন। যাই হোক, সেটা তো আপনার স্বেচ্ছাচারিতার লক্ষণ, স্বেচ্ছায় আপনি সেই কাজ করেছেন। আর সব থেকে বড় কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যেসব কথাগুলো আপনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন, কি মিনিং করতে চাইছেন? আজকের তিনি দিদির ভাইপো হয়ে অনেক বড় অন্যায় করে দিয়েছেন। অন্য যে দলে আপনি গেছেন, সেই দলে নেতাদের ছেলে বিসিসিআই এর প্রেসিডেন্ট, তাদের বেশ কিছু জনের নেতার ছেলে তো আবার রাস্তায় মারামারি করে, রাস্তায় ব্যাট ছুঁড়ে মেরে দেয়, লোকের মাথা ফাটিয়ে দেয়। সেই দলে আপনি চলে যেতে পারলেন, আর এখন আপনি ভাইপো ভাইপো দেখাচ্ছেন। ভাইপোর যদি এতই বলার আপনার রাগটা প্রদর্শন করতে হয়, নাম ধরে বলুন না। এতই যদি কারেজ থাকে, এতই যদি আপনি কভার্ড না হন, ভীতু যদি না হন, তাহলে নাম নিয়ে কথা বলুন। সেই বেলা তো নাম নিয়ে কথা বলতে পারছেন না, আপনাদের বিজেপির নেতারাও কথা বলতে পারেন না সম্ভবত। সেই কথাগুলো তারা বলতেই পারে না। ইনফ্যাক্ট তাদের নিজের পেছনে ভয় আছে, কারণ তাদের নিজের ছেলে কিংবা ভাইপোরা কোনো না কোনো প্রবলেমে, কোনো না কোনো কিছুতে যুক্ত রয়েছে, কোনো না কোনো কেসে তারা ফেঁসে রয়েছে। সব সত্যি কথাগুলো তাহলে বেরিয়ে যাবে কতদিন? যাই হোক, আপনি আগের দিনকের লাইভেও আমি বলেছি, আবারও বলছি, আপনাকে লাথি মেরে সরানো হয়েছিল 2014 সালে যুব নেতার পদ থেকে, যুব সভাপতির পদ থেকে। সেখানে অভিষেক ব্যানার্জিকে সেই জায়গাটা করে দিয়েছিলেন দল, কারণ তিনি যথেষ্ট ইয়াং ছিলেন এবং সেই জায়গার যোগ্য ছিলেন। আপনি নিশ্চয়ই তারপরেও যে জেলাসিটা আপনি প্রদর্শন করেছেন, যে নাটকটা আপনি করেছিলেন, তারপরেও আপনাকে প্রচুর পদ দেওয়া হয়েছে। আপনার সেখানে কোনো কর্মী দ্বিমত দিতে পারবে না। এই একটা গেল। আর সব থেকে বড় কথা, আপনি সেদিনকে যে বসেছিলেন, আপনার লজ্জা করছিল না?
বেইমানি করেছেন ভালো কথা, আপনি আপনার নিজের নাটকটা করেছিলেন সেটাও ভালো কথা। আপনার রাগ হচ্ছিল না যে আপনি যেই মুহূর্তে যেখানে বসে আছেন সেখানে আপনার পাশে মুকুল রায়, এক পাশে ছবিতে সৌমিত্র খা, যারা কিনা আপনাকে লাথি মেরেছিল এই পথ থেকে। এই পথ থেকে আপনাকে লাথি মারা হয়েছিল, আপনি ভুলে গেছেন সব। যাই হোক, আপনি ভয়তে হয়তো সব কাজ করেছেন, আপনার পিছনে অনেক বড় ভয় রয়েছে, ভয় পেয়ে গেছেন আপনি। ভয় পেলে মানুষ বসে যেতে পারে, নিজের চরিত্র কি করে বদলায়। ও আপনি তো আবার 2014 সালেই মন মানিয়ে নিয়েছিলেন যে আপনি বিজেপিতে যাবেন। আপনার যে পরিস্থিতি এখন হয়ে রয়েছে, আগামী দিনে নন্দীগ্রামে বলুন আর যেখানেই বলুন না কেন, আপনি যেখানেই যাবেন এরপরে সেই সম্মানটা হয়তো পাবেন না যেটা আজ থেকে কিছুদিন আগে অবধি আপনি পেয়েছেন। যে অবস্থায় আপনি এখন পরিস্থিতিতে রয়েছেন, সেই পরিস্থিতিতে আপনার সেই পজিশনটা কিন্তু পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, জাস্ট ফিনিশড। আজকের কথাগুলো হয়তো খুব তিক্ততার সঙ্গে আমাকে বলতে হচ্ছে, কারণ একটা সময় ছিল যখন আপনাকে আমরাও সম্মান করতাম, যতক্ষণ আপনার পেছনে এই সবুজ রংটা ছিল আর ছিল দিদির আশীর্বাদের হাত, যতক্ষণ পর্যন্ত আপনার পেছনে দলের প্রতিচ্ছবিটা ছিল ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা সম্মান করে এসেছি। আর 10 বার করে আপনি ভাববেন যে আজকে আপনি কি করলেন আর কি করে এসছেন। এখন আবার এবিসিডি থেকে স্টার্ট করলেন, আবার এবিসিডি থেকে সেই স্টার্ট করতে হবে আপনাকে। আপনি বলছেন দেয়াল লিখবো, আবারও দেয়াল লেখা কি সম্ভব আপনার দ্বারা রাস্তায় বেরিয়ে? কারণ রাস্তায় বেরোলেই তো আপনাকে ঝ্যাঁটা জুতো নিয়ে তাড়া করবে। আপনার পক্ষে কি সেই দেয়াল লেখাটা সম্ভব? আবারও কি আপনি স্লোগান দিয়ে বেশ কিছু ছেলেকে নিয়ে র্যালি করবেন? হ্যাঁ, র্যালি করতে পারেন, কিন্তু আপনার সামনে যদি আপনার চেনা লোকেরা এসেই দাঁড়ায়, তখন কি বিজেপিদের মতন দাঙ্গা করবেন? দাঙ্গাবাজ বিজেপিদের মতন দাঙ্গা করবেন? যদিও দাঙ্গাবাজ বিজেপি দলে গেছেন যখন, তখন তো দাঙ্গাবাজ হবেনি, এটা তো অ্যাজ নর্মাল অ্যাজ দ্যাট। চলুন, আজকের এই কথাগুলো বলতে আমার পেটটা গুলগুল করছিল, গোলাচ্ছিল, না হলে হয়তো রাগটা প্রকাশ পেত না। সেই রাগটা হয়তো একটু প্রকাশ করে শান্তি পেলাম মনে। আবারও কিছু কথা নিয়ে আবারও নিশ্চয়ই আসবো লাইভে, আপনাদেরকে আরো কিছু বলতে। আপাতত অনুগামীরা ভাবুন আপনারা কি করবেন। না লাজা রইল, না মুড়ো, না ঘরকা না ঘাটকা, এখন কোন দিকে যাবেন ভাবো। অনুগামীদের বলছি, খুব ভালো করে ভাবো। আর যদি মনে হয় সঠিক ডিসিশনটা নাও, কারণ দিস ইজ দ্য টাইম যখন সঠিক ডিসিশন নিয়ে নিজের ইমেজটাকে অ্যাটলিস্ট বাঁচাতে পারো। একজন তো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে নিজের ইমেজটাকে, অ্যাটলিস্ট তোমরা অন্তত নিজেরা বাঁচো। অ্যাজ এন কর্মী আমি সহকর্মীদের এটা বলতে পারি, অ্যাজ এন কর্মী সহকর্মীদের আমি সহমর্মিতা দিতে পারি, যে সৎ বুদ্ধি দিতে পারি। এর থেকেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতিটা কি। আজকের হয়তো ছবিগুলো পেছনে দেখাতে পারলে আমি অবশ্যই খুশি হতাম, যে কি চলছে এখন। যারা ফেসবুকে আছেন তারা প্রত্যেকেই হয়তো ছবিগুলো দেখতে পাচ্ছেন। নন্দীগ্রামে কোথাও কাটা ছবি, কোথাও জুতো পরানো, কোথাও বা জ্বালিয়ে দিয়েছে কুশপুত্তলিকা করে, অনেক কিছু হচ্ছে। এগুলো তো হওয়ারই ছিল, সেটা জেনে শুনেই হয়তো উনি গেছেন, এটা তো হওয়ারই ছিল। চলুন, আজকের মতন এখানেই ইতি। আবারও অনেক কিছু নিয়ে আসবো, অনেক ঝুলি ভরা কথা রয়েছে, আবারও লাইভে আসবো আমি। ধন্যবাদ। মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার।